সাবিত্রী দেবী এবং স্বপন বাবু তাদের দুই ছেলে মেয়ে রচনা এবং প্রীতমের সঙ্গে বাস করে। কিন্তু ছোটবেলা থেকেই রচনা এবং প্রীতম দুই ভাই বোনের মধ্যে একেবারেই বনিবনা হয় না, কারণ তাদের বয়সের পার্থক্য খুবই কম ছিল। আর সবসময় দুই ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে। কখনো ভাই বোনের সঙ্গে ঝগড়া করে, কিংবা কখনো বোন ভাইয়ের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। সেই জন্য তাদের বাবা মা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে। একদিন, ভাই, আমাকে টিভির রিমোট দে বলছি, আমি এখন রূপকথা কার্টুন টিভিতে কার্টুন দেখব। তুই স্কুল থেকে আসার পর থেকে টিভি দেখছিস, এখন বেলা 12টা বেজে গেছে, কিন্তু তুই এখনো আমাকে টিভির রিমোট দিচ্ছিস না। আজকে আমার মায়ের সাথে কথা হয়ে গেছে, মা বলেছে পড়াশোনা করতে হবে না, তাই আমি সারাদিন টিভি দেখবো। আর তোকে এত টিভি দেখতে হবে না, চোখ খারাপ হয়ে যাবে। তুই ঘরে গিয়ে পড়াশোনা কর, যা। না, কেন? তুই যখন পড়াশোনা করবি না, তাহলে আমিও পড়াশোনা করব না। দুজনের মধ্যে আলাদা আলাদা নিয়ম হবে কেন? আমি এখন টিভি দেখব, তুই সরে যা, তা না হলে কিন্তু আমি বাবার কাছে নালিশ করব। এই বলে রচনা টিভির রিমোট নেওয়ার জন্য কান্নাকাটির অভিনয় করতে শুরু করে। আর যা দেখে প্রীতম রেগে যায়। আর তারা দুজনেই যেহেতু এখন ছোট, তাই প্রীতম বোনের মাথায় দুটো গাঁট্টা মারে। আর যার ফলে রচনাও রেগে গিয়ে ভাইয়ের পিঠে কিল চড় মারতে শুরু করে। এভাবে ভাই বোনের মধ্যে যখন মারপিট হয়, তখন রচনা কাঁদতে কাঁদতে তার বাবাকে ডাকে, বাবা, ও বাবা, দেখো না, ভাই আমাকে গাঁটটা মারলো। আমি ভাইকে কতবার বলেছি আমাকে মারবি না, কিন্তু তবুও আমার কথা শোনে না। সারা দিন টিভি দেখছে, আমাকে বাঁচাও বাবা। স্বপন বাবু এই শুনে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। আর সে দেখে যে প্রীতম তার বোনকে ধরে মারছে। আর এর ফলে স্বপন বাবু রেগে যায় এবং ছেলেকে মারধর করতে শুরু করে, কারণ মেয়ের গায়ে হাত দেওয়া স্বপন বাবু মোটেই পছন্দ করতে পারে না। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিলি? বোন তোর থেকে কত ছোট, আর তোকে কতবার বলেছি বোনের গায়ে হাত দিবি না। তুই আমার কথা তো শুনবি না। আর আজকে স্কুল থেকে তোর নামে কমপ্লেনও আছে, তুই নাকি অঙ্ক ঠিকঠাক ভাবে করিস না। আগে টিভি বন্ধ কর আর গিয়ে অঙ্ক করতে বস, যা এখান থেকে। স্বপন বাবু এমন কথা বললে প্রীতমের আর কিছু করার থাকে না, কারণ প্রীতম তার বাবাকে জমের মতো ভয় পায়। তাই সে টিভির রিমোট বোনের হাতে দিয়ে দাঁত কিরমির করতে করতে সেখান থেকে চলে যায়। আর কাঁদতে কাঁদতে অঙ্ক করতে বসে পড়ে। ফলে রচনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সাবিত্রী দেবীর নাড়ু বানাতে বসে। প্রীতম, বাবা প্রীতম, আয়, দুটো গোল গোল নাড়ু খেয়ে যা। সেই কখন থেকে পড়াশোনা করছিস, একটু নাড়ু খা, দেখবি মন ভালো হয়ে যাবে। প্রীতম এই শুনে ভীষণই খুশি হয়। আর সে খাতা বই ছুঁড়ে ফেলে নাড়ু খেতে চলে আসে। অন্যদিকে যখন রচনাও তার মায়ের কাছে নাড়ু খাবে বলে আসে, তখন, মা, তুমি শুধু ভাইকে কেন নাড়ু খাওয়াচ্ছ? তুমি আমাকেও নাড়ু দাও। আমারও নাড়ু দেখলে ভীষণই খেতে ইচ্ছে করে, কিন্তু তবুও তুমি আমাকে একবারও ডাকলে না তো। মা, এই বদমাইশ মেয়েটাকে তুমি মোটেই নাড়ু দেবে না। আগের দিন জানো, ইচ্ছা করে বাবার কাছে আমাকে মার খাইয়েছে। তুমি তো আমাকে টিভি দেখতে বলেছিলে, আর বাবা এসে আমাকে অঙ্ক করতে বসিয়ে দিয়েছে, শুধুমাত্র এই বদমাইশ বোনের জন্য। রচনা, তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি। তোমাকে কতবার বলেছি ভাইকে ভালোবাসবে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না, কিন্তু তুমি তো দেখছি কোনো কথাই শোনো না। যাও, তুমি পড়াশোনা করো। তোমার পড়াশোনা হয়ে গেলে আমি তোমাকেও নাড়ু খাওয়াবো, কিন্তু এখন তোমার ভাই নাড়ু খাবে। এমন কথা শুনে রচনা প্রীতমের উপর খুবই রেগে যায়। আর সে রাগ করে ঘরে গিয়ে খাটের উপর বসে পড়াশোনা করতে শুরু করে। আর এমন সময় প্রীতম ইচ্ছা করে তার বোনকে দেখিয়ে দেখিয়ে নাড়ু খেতে শুরু করে। এমনকি প্রীতম তার বোনকে বিরক্ত করার জন্য ঘরের লাইট ফ্যানও বন্ধ করে দেয়। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। এবার কিন্তু রচনা তোকে ভূত ধরবে। তুই অন্ধকারে ভয় পাস, আমি জানি। এবার দেখি তুই অন্ধকারের মধ্যে কিভাবে পড়াশোনা করতে পারিস। আমি তো বসে বসে নাড়ু খাবো, কি মজা। তোকে এবার ভূত ধরবে। আমার কিন্তু খুব ভয় করছে। তুই কেন এরকম করছিস? বাবা যেই কাজের জন্য বাইরে গেছে, তুই অমনি হাতির 5 পা দেখেছিস? বল, কেমন বদমাইশের মতো লাইট আর ফ্যান বন্ধ করে দিচ্ছিস। আমার ভয় করছে। তার উপর তুই আবার আমাকে নাড়ুও খেতে দিসনি। রচনাকে এরকম করে কাঁদতে দেখে প্রীতম খুবই মজা পায়, কারণ বোনকে জ্বালানো এবং বোনের সঙ্গে ঝগড়া করা হলো প্রীতমের জীবনের সব থেকে প্রিয় খেলা। আর রচনা যখন বেশি বেশি কান্নাকাটি শুরু করে, তখন প্রীতম তাড়াতাড়ি করে ঘরের আলো এবং পাখা জ্বালিয়ে দেয় আর ঘর থেকে পালিয়ে যায়। সাবিত্রী দেবী এমন সময় ঘরে এসে মেয়েকে কান্নাকাটি করতে দেখে আদর করে মেয়েকে নাড়ু খেতে দেয়। এভাবেই বেশ কয়েক বছর কাটে, কিন্তু এখনো পর্যন্ত ভাই বোনের ঝগড়া ঠিক হয় না। একদিন প্রীতম যখন কলেজে যাবে বলে তৈরি হয়, তখন, কিরে, আমরা দুজনে তো একই কলেজে পড়ি, আর তুই গাড়ি নিয়ে হুশ হুশ করে কলেজে চলে যাচ্ছিস কেন? আমাকেও নিয়ে চল। তুই গাড়ি করে কলেজে যাবি, আর আমি কি পাবলিক ট্রান্সপোর্টে করে ট্রাভেল করব?
হ্যাঁ অবশ্যই, তোকে আমার গাড়িতে বসাতে বইয়ে গেছে। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, বাবা আর মা এবার আমার জন্মদিনে আমাকে এই 4 চাকা গাড়িটা গিফট করেছে, তাই এই গাড়ি শুধুমাত্র আমি চড়বো। আর তোর মাথায় অনেক বড় বড় চুল, তাই গাড়িতে বসলে গাড়ির সিটে চুল লেগে যাবে, যা এখান থেকে। ও আছে এই ব্যাপার, তুই তাহলে আমাকে গাড়িতে বসাবি না তাই তো? ঠিক আছে, আমিও দেখবো তুই কিভাবে গাড়ি চালিয়ে কলেজে পৌঁছাতে পারিস। ভুলে যাস না আজকে কিন্তু পরীক্ষা আছে। এই বলে রচনা ইচ্ছা করে তার মাথা থেকে হেয়ার পিন বের করে আর গাড়ির চাকার মধ্যে ফুটিয়ে দেয়। এর ফলে গাড়ির চাকা দিয়ে হাওয়া বেরিয়ে যায় আর নিজে দৌড়ে কলেজে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। এর ফলে প্রীতম খুবই রেগে যায় আর প্রীতম যখন গাড়ি থেকে বেরিয়ে বাসে উঠবে তখন সেই বাস ছেড়ে দেয়। রচনা, আমি তোকে ছাড়বো না, বদমাইশ মেয়ে, তুই আমার দামি গাড়ির টায়ার পাঞ্চার করে দিলি। আজকে আমি কলেজে গিয়ে পৌঁছাই, তারপর তোর মজা দেখাবো। ওদিকে রচনা বাস থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। তুই আগে সময় মতো পৌঁছা, তারপর তো দেখা যাবে। তুই ভালো করেই জানিস আমাদের বাড়ির সামনে থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস পাওয়া যায়। আমি তো চললাম, এবার তুই কি করে কলেজে আসবি সেটাই দেখ। এই বলে রচনা কলেজে চলে যায়। আর অন্যদিকে 1/2 ঘন্টা পর ভিড় বাসে কর্মক্লান্ত হয়ে প্রীতম কলেজে গিয়ে পৌঁছায়, কিন্তু তার আগেই পরীক্ষা শুরু হয়ে যায়। আর রচনা ইচ্ছা করে প্রীতমের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। ফলে প্রীতম তার বোনের উপর আরো রেগে যায় আর সেই ক্লাসের মধ্যে তার বোনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আজকে তোর জন্য আমার দেরি হয়ে গেল, তোকে আমি মজা দেখাবো রচনা। 32 পাটি দাঁত বের করে হাসা বেরিয়ে যাবে একেবারে, দাঁড়া। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর 2 ভাই বোনের যখন রেজাল্ট আউট হয় তখন রচনা খুব খারাপ রেজাল্ট করে, কিন্তু প্রীতম খুব ভালো রেজাল্ট করে। এর ফলে রচনা নিজেকে বাঁচানোর জন্য পেপারে 30 নম্বরকে এমন করে লাল কালি দিয়ে লিখে দেয় যাতে সেটা 90 বলে মনে হয়। আর সেটা যখন প্রীতম দেখতে পায় তখনই প্রীতম ফোন বের করে তার বোনের কুকর্ম ভিডিও রেকর্ডিং করে নেয়। বাবা মা, এই দেখো আমি পরীক্ষাতে 100তে 90 পেয়েছি আর দাদা মাত্র 85 পেয়েছে। আমি যেহেতু বেশি নম্বর পেয়েছি তাই এবার আমার জন্মদিনে তোমাদের কিন্তু আমাকে গাড়ি কিনে দিতে হবে। বাহ রচনা, তুই তো আমার বংশের নাম উজ্জ্বল করেছিস। তুই 90 পেয়েছিস শুনে আমি খুবই খুশি হয়েছি। প্রীতম দেখ, তোর বোন কত ভালো রেজাল্ট করেছে আর তুই সেই ছোটবেলা থেকে সবসময় বোনের থেকে কম নাম্বার পাস। তুই চিন্তা করিস না রচনা, এবার আমি তোকে তোর ভাইয়ের চেয়ে দামি গাড়ি কিনে দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, এত চাপ নিচ্ছ কেন? তুমি আগে দেখো তোমার মেয়ে কিভাবে 90 পেয়েছে। ওই সমস্ত কিছু দেখলে তো তোমার হোশ উড়ে যাবে। আসলে 90 পাইনি, বরঞ্চ 30 পেয়েছে আর তার ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে। প্রীতমের এমন কথা শুনে রচনা ভয়ের চোটে ঘামতে শুরু করে। আর প্রীতম যখন সবার সামনে সেই ভিডিও দেখিয়ে দেয় তখন রচনা আরো ভয় পেয়ে যায়। এর ফলে বাবা মা রচনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রচনাকে বকাবকি করতে শুরু করে। রচনা, ছোটবেলা থেকে আমি তোকে কত ভালোবাসি আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি। তুই শেষ পর্যন্ত 30 পেয়েছিস আর সেটাকে 90 বলে চালিয়ে দিচ্ছিলি। তুই এরকম করতে পারলি? আমি তোকে গাড়ি কিনে দেবো না, বরং আমি তোকে যা যা দামি দামি মেকআপ কিনে দিয়েছি সেই সমস্ত কিছুই তোর মাকে দিয়ে দিবি। এই বলে স্বপনবাবু এবং সাবিত্রী দেবী সেখান থেকে চলে যায়। আর রচনা এবার তার ভাইয়ের উপর রাগে ফুঁসতে শুরু করে, কিন্তু প্রীতম আনন্দ করে পিৎজা অর্ডার করে খায় আর রচনাকে দেখিয়ে দেখিয়ে জোরে জোরে গান চালিয়ে নাচতে থাকে। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন প্রীতম পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলে তার বন্ধুদেরকে নিয়ে গাড়ি করে পার্টি করতে যায়, কিন্তু সেই বিষয়ে প্রীতম তার বাবা মাকে কিছু জানায় না। কিন্তু প্রীতমকে পার্টি করতে রচনা দেখতে পায় আর রচনা এবার সেটা ভিডিও রেকর্ডিং করে বাড়িতে চলে আসে আর বাবা মাকে সেই ভিডিও দেখিয়ে দেয়। তুমি তোমার 2 ছেলে মেয়েকে ভালোবাসা দিয়ে একেবারে নষ্ট করে ফেলেছো। আমি ভালো কথা বলছি শোনো, প্রীতমের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নাও, না হলে এরকম অসভ্য ছেলেদের মতো পার্টি করে বেড়াবে আর কখন মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তুমি জানতেও পারবে না। এর চেয়ে বরং আমাদের ছেলেমেয়েরা ভিড় বাসে করে কলেজে যাবে, এটাই ঠিক আছে। স্বপনবাবু স্ত্রীর কথা শুনে প্রীতমের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় আর যা দেখে রচনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এমনকি সেই খুশিতে রচনা সেদিন বাড়িতে সবার জন্য বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করে। মা, আজকে বোন বিরিয়ানি রান্না করবে বলছে, কিন্তু আমি খাবো না, কারণ বোনের রান্না একদম খাওয়া যায় না। তুমি রান্না করলে খাবো, তা না হলে কিন্তু আমি বাড়িতে খাওয়া দাওয়াই ছেড়ে দেবো বলে দিলাম। তোর বোন রান্না করবে বলছে করুক, রোজ রোজ আমার রান্না করতে ভালো লাগে না। আর তোর যদি ভালো না লাগে তাহলে নিজের টাকা দিয়ে খাবার অর্ডার করে খা। এমনিতেও মেয়েটার আর 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, তাই তোর বোন যা বলছে সেটাই শোন। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। আর দাদা, আমি বিরিয়ানি রান্না করব, তোকে সেটা খেতেই হবে, তা না হলে কিন্তু আমি মিথ্যে মিথ্যে বলে বাবার কাছে বকা খাওয়াবো। এই শুনে প্রীতমের আর কিছু করার থাকে না। কিন্তু রচনা যখন বিরিয়ানি রান্না করতে যায় সে বিরিয়ানিতে ভীষণ পরিমাণে নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলে। এর ফলে বাড়ির কেউ সেই বিরিয়ানি খেতে পারে না। কিন্তু রচনার যাতে মন খারাপ না হয় তাই রচনার বাবা মা সেই বিষয়ে রচনাকে কিছু বলে না, তারা চুপচাপ বিরিয়ানি খেয়ে ফেলে। অন্যদিকে প্রীতম এরকম বিরিয়ানি থু থু করে ফেলে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে
আর একদিন যখন দুই ভাই বোনে কলেজে যাবে বলে বাড়ি থেকে বেরোয় তখন ওরে বাবা, আজকে কি ভিড়! এই ভিড় বাসে ওঠা যায় নাকি? শুধুমাত্র তোর জন্য আমি বিপদে পড়লাম রচনা। তুই যদি সেদিনকে আমাকে আমার পার্টির কথা না বলতিস তাহলে আজকে গাড়ি করে আমি কলেজে যেতে পারতাম। ধুর। শোন, আমারও ভিড় বাসে ট্রাভেল করতে ভালো লাগে না। তুই যদি সেদিনকে আমাকে গাড়ি করে কলেজে নিয়ে যেতিস তাহলে এত কিছু হতো না। তাই চুপচাপ ভিড় বাসে উঠে পড়, তা না হলে দেরি হয়ে যাবে কিন্তু। এই বলে তারা দুই ভাই বোনে সেই ভিড় বাসে ঠেলাঠেলি করে উঠে পড়ে। কিন্তু সেই দিন ভাই বোনের কপাল খুবই খারাপ থাকে, কারণ প্রীতমের সামনে একজন দজ্জাল প্রকৃতির মহিলা এসে দাঁড়ায়। আর সেই বাস হঠাৎ করে এমন ভাবে ব্রেক চাপে যে প্রীতম ভুল করে সেই মহিলার পিঠের উপর গিয়ে পড়ে। বদমাইশ ছেলে, বাসে ভিড় থেকে মেয়েদের সঙ্গে অসভ্যতামি করছিস। আজকে তোকে এমন মার মারবো যে তুই মেয়েদের সঙ্গে আর কোনোদিনও অসভ্যতামি করবি না। ইচ্ছা করে ভিড় বাসে উঠে মেয়েদের গায়ের উপর উঠে পড়া। এই দেখুন দাদা, ছেলেটা কি অসভ্যতামি করছে। সবাই মিলে পেটান, একে ধরে পেটান। মারুন মারুন, দাঁড়িয়ে কি দেখছেন? ছেলেটাকে ধরে মারুন। আমার বইয়ে গেছে আপনার গায়ের ওপর উঠতে, আর আপনি আমার মায়ের বয়সী, আপনার গায়ে আমি উঠতে যাবো কেন? আর আমি ওই ধরনের ছেলেও নয়। বাসটা বেকায়দায় ব্রেক করেছে তাই আমি পড়ে গেছি, আর এমনি তো আমার বাসে ওঠার অভ্যাসও নেই, বুঝেছেন? প্রীতম এরকম করে বললে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। ফলে সবাই প্রীতমকে মারার জন্য এগিয়ে আসে, আর যা দেখে প্রীতম ভয় পেয়ে যায়। কিন্তু এমন সময় প্রীতমের বোন তার হয়ে রুখে দাঁড়ায়। একদম আমার ভাইকে কোনো কথা বলবেন না। আমার ভাই যথেষ্ট ভদ্র, আর ওর স্বভাব চরিত্র খুবই ভালো। কাকিমা, আপনি আপনার নিজের মুখ একবার আয়নায় দেখেছেন? আমার ভাইয়ের তো খেয়ে বসে কাজ নেই। আপনার মতো 50 বছর বয়সী মহিলার গায়ে উঠতে যাবে? আমি এখানে আছি, আমিও দেখি আমার ভাইয়ের গায়ে কে হাত দেয়। আমার ভাইয়ের গায়ে যদি কেউ হাত দিয়েছে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ এতে আমার ভাইয়ের কোনো দোষ নেই। রচনা তার ভাইয়ের হয়ে এরকম প্রতিবাদ করলে বাসের যাত্রীরা কেউ প্রীতমের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। আর এরকম দৃশ্য দেখে প্রীতমের চোখে জল চলে আসে। আর সেদিন প্রীতম বুঝতে পারে যে তার বোন তাকে কতটা ভালোবাসে। আর কিছুক্ষণের মধ্যেই দুই ভাই বোনে একসঙ্গে কলেজে গিয়ে পৌঁছায়। তবে তারপর থেকে কোনোদিনও দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না, কারণ এখন তারা দুজনেই বুঝতে পারে যে তারা ভাই বোন একে অপরকে কতটা ভালোবাসে। মিনা আর রূপা দুই বন্ধু ছিল। তারা একে অপরের খুবই কাছের মানুষ ছিল। তাদের চাল চলন, পছন্দ অপছন্দ প্রায় সবই একই রকমের ছিল, কিন্তু দুজনের মন ছিল পুরোপুরি আলাদা। মিনা কখনোই ধনী গরিবে পার্থক্য করত না। অন্যদিকে রূপা ছিল লোভী। সে ধনী কোনো ব্যক্তিকে দেখলেই তার সাথে বন্ধুত্ব করতে চলে যেত। মিনার কাছে যেমন মানুষের মন আর চরিত্র ছিল সবচেয়ে মূল্যবান, তেমনি রূপার কাছে টাকা পয়সার মতো দামি কোনো মানুষ বা কোনো সম্পর্ক ছিল না। তাদের দুই বন্ধুর প্রায় একই সঙ্গে বিয়ের সম্বন্ধ আসে। কিরে রূপা, আমার নতুন জামাইবাবু কেমন? কবে দেখা করাচ্ছিস? আমরা 4 জন মিলে একসঙ্গে ঘুরতে যাব, ঠিক আছে? খুব মজা হবে। কিসের জামাইবাবু? কে জামাইবাবু? আমি তো কাউকে বিয়ে করিনি এখনো। আর বিয়ে করা তো দূর, আমি কাউকে পছন্দই করিনি। আমি যা কিছু চাই সবই তো তার মধ্যে থাকতে হবে, তা না হলে কেন বিয়ে করতে যাব? যতই হোক আমাকে সারা জীবন তো তার সঙ্গেই থাকতে হবে। বল। কেন রে, কি হলো? আমার মা যে বললো পাত্র নাকি খুব ভালো চাকরি করে, অনেক টাকা মাহিনা পায়, তাহলে কি প্রবলেম তোর? কোথায় ভালো চাকরি করে? ওই তো কয়েকটা টাকা স্যালারি পায়, তার উপরে 4 জনের সংসার। আমাকে এখনো বুঝে শুনে খরচা করতে হয়। বিয়ের পরেও তাই করব? আমার পক্ষে এত মানিয়ে নেওয়া সম্ভব নয়, তাই ওই ছেলেকে না করে দিয়েছি। তুই তোর কথা বল, তোরও তো বিয়ের সম্বন্ধ এসেছিল। হ্যাঁ রে, আমার ছেলেটাকে আর ছেলেটার পরিবার খুব পছন্দ হয়েছে। আমি যা যা চেয়েছিলাম সব পেয়েছি। কেন? তোর হবু স্বামী কি কাজ করে? বাড়িতে কতজন লোক? তোর মানিয়ে নিতে অসুবিধা হবে না? বল না। আরে বল, এবার চুপ করে আছিস কেন? আমার হবু স্বামী স্কুল টিচার, 40,000 টাকা মাহিনা। বাড়িতে ওর বাবা মা ভাই আর 2 বোন আছে। একদম ভরা সংসার। আমি এরকমই চেয়েছিলাম। মাত্র 40,000 টাকায় 7 জনের সংসার চলবে কিভাবে? তুই তো না খেতে পেয়ে মরে যাবি। এ বাবা, তুই বিয়ে করিস না মিনা, আমি তোর ভালোর জন্যই বলছি। মিনা তার বন্ধুর কোনো কথাই শোনে না, কারণ বিমলকে এবং তার পরিবারকে মিনার খুবই পছন্দ হয়েছিল। কয়েকদিন পর মিনা এবং বিমলের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই একজন ধনী ব্যক্তির সঙ্গে রূপারও বিয়ে হয়। সে মাঝে মধ্যে মিনাকে ফোন করে শুধুমাত্র তার গরিব শ্বশুরবাড়ি নিয়ে তাকে অপমান করার জন্য। এমনই একদিন রূপা মিনাকে ফোন করে। হ্যাঁ রে বল, হঠাৎই অসময়ে ফোন করলি, কিছু বলবি?
আমি আসলে রান্না করছিলাম, একদম ঘেমে স্নান করে ফেলেছি। তুই কি করছিস এখন? তোর কি রান্না হয়ে গেছে? মানে আমি? তুই হাসালি আমাকে। সত্যি আমি রান্না করব? এত কাজের লোক থাকতে আমি কেন রান্না করতে যাব? আমি সারাদিন ঘরেই শুয়ে থাকি, শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করার সময় ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে যাই। আসলে এখন বসে বসে কফি খাচ্ছিলাম আর বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোকে একবার ফোন করি। এই গরমে, এই ভর দুপুরে তুই কফি খাচ্ছিস? এই গরমে লোকে পাগল হয়ে যাচ্ছে তো। আসলে আমি তো সারাদিন এসিতে থাকি, তাই আমার এই গরমেও ঠান্ডা লাগে। কফি না হলে চলে না রে আমার। রূপা তার কথা শেষ করার আগেই ফোনের ওপার থেকে মিনার শাশুড়ি মায়ের গলা শুনতে পায়। বৌমা, ও বৌমা, ফোনটা রেখে বাইরে এসো। লেবু জল বানিয়ে দিয়েছি, এসে খেয়ে যাও। তরমুজটা কখন থেকে কেটে রেখে দিয়েছি। এই মেয়ের সময়ই হয় না একটু খাওয়ার। এই গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্না করেই যাচ্ছে। এই রূপা, আমি যাই রে, আমার শাশুড়ি মা খুব রেগে যাবে। আমার জন্য শরবত বানিয়ে রেখেছে, না খেলে আর রক্ষে নেই। রাখলাম। এই বলে সে ফোন রেখে দেয়। রূপা ভাবতে থাকে যে প্রায় একই সময় তার আর মিনার বিয়ে হয়, কিন্তু তবুও মিনার শাশুড়ি মা তাকে এমন মায়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু তার শাশুড়ি মা তো এমন কিছু কখনো করে না। শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে হবে ভেবে সে তার শাশুড়ি মায়ের ঘরে যায়। মা, খুব গরম পড়েছে, একটু লেবু জল বানাবো, খাবেন? চলুন না, দুজন মিলে একসঙ্গে শরবত খেতে খেতে গল্প করি। এতদিন হয়ে গেল, আপনার সাথে তো কোনোদিনও কোনোই গল্প করিনি। আপনি বসুন, আমি শরবত আর ফল নিয়ে আসি, তারপর একসাথে বসে আড্ডা দেব। গরম? কোথায় গরম? আমাদের গোটা বাড়িটা তো সেন্ট্রাল এসি। তুমি গরমটা কোথায় পেলে? আর এখন আমার গল্প করার এক ফোঁটাও সময় নেই। একটু পরেই টিভিতে আমার পছন্দের সিরিয়াল আসবে, আমি মিস করতে পারবো না। তাহলে চলুন না মা, সিরিয়াল একসঙ্গে দেখি, মজা হবে। দাঁড়ান, আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসি। তুমি স্ন্যাক্স নিয়ে নিজের রুমে চলে যাও। আসলে আমি একা একা সিরিয়াল দেখতে পছন্দ করি। রূপা বুঝতে পারে তার শাশুড়ি মা চাইছে না তার সঙ্গে থাকতে, তাই তার শাশুড়ি মা তাকে ইগনোর করছে। তাই রূপা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আবার বেশ কয়েকদিন পর রূপা একদিন মিনাকে ফোন করে। কি রে মিনা, কি করছিস? আজও রান্না করছিস নাকি? তোর তো আজকাল পাত্তাই পাওয়া যায় না। সারাদিন কত কাজ করিস, এত বড় সংসার। আমি প্রথমেই বলেছিলাম, তুই তো আমার কথা শুনিসনি। আরে বাবা, পুরো কথা না শুনে তোর কথা বলার অভ্যাস গেল না। আমি রান্না করছি না রে। আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনে বাইরে শপিং করতে যাচ্ছি। ওনার আমাকে হঠাৎ করে নতুন শাড়ি কিনে দেওয়ার ইচ্ছে হয়েছে, আর আজকে আমরা দুজনে ডিনার করেই বাড়ি ফিরবো। সবার জন্য খাবার নিয়ে আসবো। তোর কি খবর বল? তোর শাশুড়ি মা কেমন হয়েছে জানাসনি তো? রূপা মিনাকে মিথ্যা কথা বলতে শুরু করে, কারণ সে মিনার সামনে নিজের দুঃখ প্রকাশ করতে চায় না। খুব ভালো হয়েছে রে, আমার শাশুড়ি খুব ভালো মানুষ। আমি কিছু চাওয়ার আগে সেটা আমাকে এনে দেয়। এমনকি আমরাও আজকে একটা বড় শপিং মলে শপিং করতে যাব। কত মিল আমাদের, সে ছোটবেলা থেকে সবকিছুতেই মিল, তাই না? ঠিক আছে, এবার রাখি রে, আমাদের বেরোতে হবে। মিনার কথা শুনে রূপার খুবই হিংসা হয়, তাই সে ঠিক করে সেও তার শাশুড়ি মাকে গিয়ে শপিং এ যাওয়ার কথা বলবে। তাই সে নিজে আগে তৈরি হয়ে নেয় এবং তার শাশুড়ি মায়ের কাছে যায়। অনেকদিন সে বাড়ির বাইরে বেরোয়নি। এই রাজপ্রাসাদে সে যেন বন্দী হয়ে উঠেছিল। তাই সে তার শাশুড়ি মাকে বলে, মা চলুন না একটু শপিং করে আসি দুজন মিলে। কতদিন কিচ্ছু কেনা হয়নি, আমি একদম তৈরি, আপনি তৈরি হয়ে নিন। ও মা, আপনি তো আগে থেকেই তৈরি হয়ে আছেন। চলুন না মা, ঘুরে আসি, খুব মজা হবে। কি মজা হবে? কিসের মজা? আর এতই যখন তোমার শপিং করার ইচ্ছা, তাহলে পিঙ্কিকে নিয়ে চলে যাও। ও তো একাই থাকে, আর তাছাড়া আমার এখন কিট্টি পার্টি আছে, আমি কোনোভাবেই সেটা মিস করতে পারবো না। তুমি পিঙ্কিকে নিয়ে চলে যাও শপিং করতে। এই শুনে রূপার খুবই কষ্ট হয়। মিনার শাশুড়ি মা সবসময় মিনার কত খেয়াল রাখে, আর সেখানে তার শাশুড়ি মা তাকে পাত্তা দেয় না। রূপার শাশুড়ি মা তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না, আর নাইবা তার পছন্দের খেয়াল রাখে। এসব কথা ভাবতে ভাবতে সে বাথরুমে চলে যায় এবং অন্যমনস্কতার কারণে বাথরুমে পিছলে পড়ে যায়। তার মাথা ফেটে অনেক রক্ত বেরোয়। তাদের বাড়ির কাজের লোকেরা ডাক্তারবাবুকে বাড়িতে ডাকে। এমন সময়ও তার সঙ্গে কেউ নেই ভেবে তার খুবই কষ্ট হয়। তাই সে ঠিক করে সে মিনার বাড়িতে গিয়ে একটু সময় কাটাবে। তাই সে তার স্বামীকে বলে, আমাকে একটু মিনার বাড়িতে নিয়ে যাবে প্লিজ। অনেকদিন ওর সাথে দেখা হয়নি, ও আমার কত ছোটবেলার বন্ধু। আমার শরীরটাও ভালো নেই,
এমন সময় একা একা থাকতে ভালো লাগে না, নিয়ে যাবে একটু আমাকে? আমার পক্ষে একদমই সম্ভব হবে না। তুমি তো জানোই আজ আমার কত দরকারি একটা মিটিং আছে। আমি যেতে পারবো না রূপা, তুমি একা চলে যাও। বিয়ের পর প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি, এভাবে একা যাওয়া যায় বলো? লোকে কি বলবে? আর তুমি তো আমাকে কোথাও নিয়ে যাও না। আমি সারাদিন বাড়িতে বসে টিভি দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। ওহ, আমাকে এইভাবে বিরক্ত করো না। তুমি মাকে নিয়ে যাও, মাকে গিয়ে বলো, যাও দুজনে মিলে চলে যাও। এই প্রস্তাবটা পছন্দ হয় রূপার। রণজিতের কথা শুনে রূপা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার সাথে আমার বন্ধুর বাড়ি চলুন না। রণজিতের সময় হবে না, ওর মিটিং আছে। আপনি চলুন না মা, দেখবেন খুব মজা হবে। আর তাছাড়া আমার শরীরের অবস্থা তো ভালো নয়, আমি একা একা যেতে সাহস পাচ্ছি না। তোমার শরীর খারাপ যখন, তখন বাইরে বেরোনোর কি দরকার? বাইরেও যাবে, আবার শরীর খারাপের বাহানাও করবে? বাহ, খুব ভালো। আমি যেতে পারবো না, তুমি একা চলে যাও। আজ আমার ম্যানিকিওর পেডিকিওর করার দিন, আজ আমি কোথাও যেতে পারবো না। তুমি গাড়ি নিয়ে একা একা চলে যাও। রূপার শরীর খারাপের কথা জেনেও মিনার সঙ্গে কেউ যেতে চায় না। রূপা মন খারাপ করে একা একাই মিনার বাড়িতে চলে যায়। সে মিনার বাড়িতে যেতেই অবাক হয়ে যায়। সে দেখে মিনা তার শাশুড়ি এবং ননদদের সঙ্গে লুডো খেলছে। রূপাকে দেখে তারা অবাক হয়ে যায়। আরে রূপা, কি ব্যাপার? হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আয় আয়, ভেতরে আয়। আমরা সবাই লুডো খেলছিলাম। সারাদিন একবার না একবার আমাদের একসাথে খেলতেই হয়, তুইও খেলবি? আয় আয়। রূপা বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে শুনি যে মিনার শাশুড়ি মা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এই, আজ আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না গো। আমার বৌমার বান্ধবী এসেছে আমাদের বাড়িতে, ওর দেখভাল করতে হবে। বৌমার হাতে হাতে কাজ করতে হবে। আজকে তোমরা ঘুরে এসো, আমি পরে কোনোদিন যাব। এই বলে মালতী দেবী ফোনটা রেখে দেয়। রূপা মিনার সঙ্গে গল্প করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মিনার শাশুড়ি মা তাদের জন্য খাবার দাবার এবং চা বানিয়ে নিয়ে আসে। এ কি মা, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমি তো এখনই যেতাম। আপনি দিন, আমার হাতে দিন। আপনি বসুন এবার। এত কিছু আপনি একা হাতে বানাতে গেলেন কেন? কি যে বলো না বৌমা, তোমার বান্ধবী প্রথমবার আমাদের বাড়িতে এলো, ওকে নিজে হাতে কিছু না খাওয়ালে হয় বলো তো? তোমরা দুজনে গল্প করো, আমি খাবার বসাই। স্পেশাল কিছু তো আজকে রান্না করতেই হবে। চলুন মা, আমিও হাতে হাতে করে দিই। আপনি এত কিছু একা করতে পারবেন না। আমি সবজি কেটে দেবো, আপনি রান্না করবেন, কেমন? তোমাকে কিচ্ছু করতে হবে না, বান্ধবীর সঙ্গে গল্প করো। এতদিন পরে বান্ধবী এসেছে, তাকে ছেড়ে উনি নাকি সবজি কাটবেন। যাও যাও, দুজনে গল্প করো। না মাসিমা, মিনা ঠিকই বলেছে। আমরা আপনাকে সাহায্য করে দিচ্ছি। আপনি জমিয়ে রান্না করুন, কেমন? রূপার সঙ্গে গল্প করতে করতে সবজি কাটতে গিয়ে হঠাৎই মিনার আঙুল কেটে যায়। মিনার শাশুড়ি মা সেখানে ছুটে আসে। সে তার নিজের শাড়ির আঁচল থেকে কাপড় ছিঁড়ে মিনার কাটা জায়গায় বেঁধে দেয়। মালতী দেবী সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে আনে। সারা বাড়িতে ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ ওষুধ আনছে, কেউ বা তুলো আনছে। কিন্তু মিনার শাশুড়ি একভাবে তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এসব দেখে রূপার খুবই কষ্ট হয়। সে মনে মনে ভাবে, মিনার একটুখানি আঙুল কেটে গেছে বলে এরা সারা বাড়ি তোলপাড় করছে, আর আমার অতটা মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও জ্ঞান ফিরে এসে নিজেকে একা পেয়েছিলাম। এরা কত ভালো, মিনাকে কিভাবে আগলে রেখেছে। এসব ভাবতে ভাবতে রূপার চোখে জল চলে আসে। সে শুধু মিনা আর তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। মিনা লক্ষ্য করে যে রূপার চোখে জল। কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে গেলে মিনা রূপাকে জিজ্ঞাসা করে, কি হলো রূপা, তুই কাঁদছিস কেন? আমি অনেকক্ষণ থেকে দেখছি তোর মন ভালো নেই। কি হয়েছে আমাকে বল। আমি সবসময় ফোন করে নিজের বড়লোকি আর প্রতিপত্তি দেখানোর চেষ্টা করতাম। আমি বড়লোক হওয়ার জন্য অনেক অহংকার করেছি, কিন্তু প্রত্যেকবারই তোদের শাশুড়ি বৌমার সম্পর্ক দেখে আমি অবাক হয়ে যেতাম। আমি অত বড়লোক বাড়িতে বিয়ে করে বড়লোক হয়ে যাওয়ার পরেও খুশি থাকতে পারিনি। আর তোরা এইটুকু বাড়িতে এতজন মিলে কত মজা করে সময় কাটাস। হয়তো তোর কথা শুনে টাকা না দেখে মানুষের মন দেখে বিয়ে করলে আমারও এরকম সুন্দর শ্বশুর বাড়ি, এত ভালো শাশুড়ি মা থাকতো। আমাকে ক্ষমা করে দে মিনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। এই বলে রূপা কান্নায় ভেঙে পড়ে। মিনা রূপাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে রূপা কখনোই বড়লোক হবার অহংকার করত না। সে পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে।